সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের রচিত এইসব দিন রাত্রি উপন্যাসটির ৫ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। শফিক লাইটার দেখে গম্ভীর হয়ে গেল। নীলু বলল, পছন্দ না হলে ওরা ফেরত নেবে। পছন্দ হয়নি? পছন্দ হয়েছে। তাহলে এমন মুখ কালো করে আছো কেন? নাও, একটা সিগারেট মুখে নাও, আমি ধরিয়ে দিচ্ছি। শফিক একটা সিগারেট বের করে ম্লান গলায় বলল, টাকা পয়সার এমন টানাটানি, এর মধ্যে এতগুলি টাকা বাজে খরচ করার কোনো মানে হয় না। নীলুর খুব মন খারাপ হয়ে গেল, চোখ ভিজে উঠতে শুরু করল। শফিক বলল, এইসব জিনিস খুব হারায়, 1 সপ্তাহের মধ্যেই দেখবে হারিয়ে ফেলেছি। কই, ধরিয়ে দাও। নীলু সিগারেট ধরিয়ে দিল এবং কিছুক্ষণ পরেই বারান্দায় গিয়ে চোখ মুছে এলো। অকারণে অন্যকে চোখের জল দেখানোর কোনো মানে হয় না। বাবু জেগে উঠেছে, কাঁদছে ট্যাঁ ট্যাঁ করে। নীলু ঘরে ঢুকে বাবুকে কোলে তুলে নিল। ওর গা একটু গরম, কোলে উঠেও কান্না থামছে না, হাত মুঠি করে কেঁদে কেঁদে উঠছে। শফিক বলল, ওকে অন্য ঘরে নিয়ে যাও, বড় বিরক্ত করছে। নীলু বসার ঘরে চলে এলো। শাহানা পড়ছে বসার ঘরে। সে পড়া বন্ধ করে উঠে এলো। আমার কোলে দাও ভাবি, আমি কান্না থামিয়ে দিচ্ছি, 1 মিনিট লাগবে। তুমি পড়াশোনা করো, কান্না থামাতে হবে না। আহা ভাবি, দাও না প্লিজ। শাহানা সত্যি সত্যি কান্না থামিয়ে দিল। চিন্তিত মুখে বলল, ওর গা বেশ গরম ভাবি। একটু গরম। বাবাকে শুনিও না, বাবা শুনলে বেলা ডোনা ফোনা খাইয়ে দেবে। শাহানা খিলখিল করে হেসে উঠল। নীলু হাসল না। এত গম্ভীর হয়ে আছো কেন ভাবি? এমনি, কোনো কারণ নেই। মন খারাপ নাকি? না। আজ শুনলাম পোলাও রান্না হচ্ছে, ব্যাপার কি ভাবি? মা খুব চেঁচামেচি করছিল, মাসের শেষে এত খরচ। চেঁচামেচি কখন করলেন? তুমি বাইরে ছিলে, নিউ মার্কেটে। আজ কি কোনো বিশেষ দিন ভাবি? বিশেষ দিন আর কি, তোমার ভাইয়ের জন্মদিন। শাহানা মুখ টিপে হাসতে লাগলো। নীলু বলল, হাসছো কেন? এমনি হাসছি। ভাবি, তুমি ভাইয়াকে খুব ভালোবাসো, তাই না? নীলু লজ্জিত হয়ে পড়ল। বাবু ঘুমিয়ে পড়েছে। নীলু বলল, ওকে শুয়ে দাও শাহানা, ঘুমোচ্ছে। থাকুক না একটু, কি আরাম করে ঘুমাচ্ছে দেখো। পড়াশোনা করো শাহানা, বাবুকে নিয়ে ঘুরতে দেখলে মা রেগে যাবেন। রাগুক, আমি কেয়ার করি না। নীলু রান্নাঘরে উঁকি দিল। মনোয়ারা বিরক্ত মুখে কি যেন জাল দিচ্ছিলেন। নীলুকে দেখেই রেগে উঠলেন। হঠাৎ করে তোমার এমন পোলাও খাবার শখ হলো কেন বলো তো? নীলু বড় লজ্জা পেল। সংসারের এই অবস্থা, এর মধ্যে হুটহাট করে এত বাজার করা ঠিক না। সবাই অবুঝ হলে চলে? বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাড়িয়েছে। আবার? হ্যাঁ, 100 টাকা বাড়িয়েছে। আর কি মিষ্টি মিষ্টি কথা, আমাকে ডাকছে বড় আপা। ইচ্ছা করছিল এক চড় দিয়ে দাঁত ফেলে দেই। নীলু হাসতে গিয়েও হাসল না। মনোয়ারা নিজের মনে গজগজ করতে লাগলেন। ঢাকা শহরে চাকরি বাকরি করতে হলে নিজের বাড়ি থাকতে হয়, ভাড়া বাড়িতে থেকে ঢাকা শহরে চাকরি করা যায় না। নীলু অস্পষ্ট স্বরে বলল, একদিন হয়তো বাড়ি হবে। মনোয়ারা সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে উঠলেন। হবেটা কিভাবে? আকাশ থেকে টুপ করে একটা পড়বে নাকি? নাকি তোমরা আলাউদ্দিনের চেরাক টেরাক পেয়েছ? যাও, তোমার শ্বশুরকে জিজ্ঞেস করে এসো তো, তিনি এখন দয়া করে ভাত খাবেন কিনা।
না খেলে কখন ওনার মর্জি হবে? মনোয়ারা আজ বিকাল থেকে হোসেন সাহেবের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। এরকম তিনি প্রায়ই করেন এবং হোসেন সাহেব বড়ই কাবু হয়ে পড়েন। স্ত্রীর রাগ ভাঙানোর জন্যে সম্ভব অসম্ভব নানা রকম কায়দা করেন। আজ কিছুই করছেন না। সন্ধ্যা থেকে চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছেন। ঘর অন্ধকার, বাতি জ্বালানো হয়নি। নীলু মৃদু স্বরে ডাকল, বাবা। হোসেন সাহেব উঠে বসলেন। মা জিজ্ঞেস করেছেন ভাত খাবেন কিনা। খাবো, বলে আসো খাবো। মার সঙ্গে কথা বন্ধ নাকি? কি নিয়ে ঝগড়া হয়েছে? তেমন কিছু না, পেনশন তুলতে গিয়েছিলাম, তুলতে পারিনি, তাতেই তোমার মা গেছে ক্ষেপে। বললাম কাল তুলব। এই ভিড়ের মধ্যে আমি বুড়ো মানুষ ধাক্কাধাক্কি করতে পারি নাকি? তা তো ঠিকই। এই জিনিসটা তোমার শাশুড়িকে কিভাবে বুঝাবো? অন্যদেরও যে ছোটখাটো প্রবলেম হতে পারে এটা সে বুঝবে না। কি মুশকিল বলো তো দেখি। হোসেন সাহেব চাদর গায়ে দিলেন, বাতি জ্বালিয়ে ঘড়ি দেখলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি কিছু বলবেন। নীলু তার শ্বশুরের এই ইতস্তত ভঙ্গিটি খুব ভালো চেনে। কিছু বলবেন বাবা? ছাদে চলো তো মা আমার সঙ্গে। তোমার শাশুড়ি যেন আবার না দেখে। বড় সন্দেহ বাতিগ্রস্ত মহিলা, তিলকে তাল করবে। তারা নিঃশব্দে ছাদে উঠে এলো। হোসেন সাহেব নির্জন ছাদেও গলা নিচু করে তার সমস্যার কথা বললেন। সেই সমস্যার কথা শুনে নীলুর মাথায় বাড়ি পড়ল। হোসেন সাহেব পেনশন না তুলে ফিরে এসেছেন কথাটা ঠিক না। পেনশনের 711 টাকা 33 পয়সা যথারীতি তুলেছেন এবং একটা রিকশা নিয়ে গিয়েছিলেন বায়তুল মুকাররমে 1 পাউন্ডের একটা ফ্রুট কেক কিনবার জন্যে। ফ্রুট কেকও ঠিকই কিনেছেন। দাম দিতে গিয়ে দেখেন পকেট ফাঁকা, একটা পয়সাও নেই। নীলু শুকনো গলায় বলল, ভালো করে পকেট দেখেছেন? খুব কম হলেও 10 বার করে প্রতিটি পকেট দেখলাম। পকেটে টাকা না থাকলে টাকা পাওয়া যাবে না। একবার খোঁজাও যা, 100 বার খোঁজাও তা। তা ঠিক। এখন কি করি তুমি বলো বৌমা? কাল তো তোমার শাশুড়ি ঠেলে ঠুলে আমাকে আবার পাঠাবে। পাঠাবে না? পাঠাবেন। চিন্তায় আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কি করব, একটা বুদ্ধি দাও তো মা। নীলু ক্ষীণ স্বরে বলল, সত্যি কথাটা বললে কেমন হয় বাবা? হোসেন সাহেব গম্ভীর গলায় বললেন, সত্যি কথা বললে উপায় আছে? আমাকে টিকতে দিবে এ বাড়িতে? তুমি তোমার শাশুড়িকে কতটুকু চেনো? আমি চিনি 40 বছর ধরে। নীলু চুপ করে রইল। হোসেন সাহেব বললেন, তুমি বরং শফিককে আজ রাতে কথাটা বলো। সে কাল 700 টাকা জোগাড় করে রাখুক, আমি তার অফিস থেকে নিয়ে আসব। ঠিক আছে, বলবো। এটাই হচ্ছে একমাত্র সমাধান। এর আর কোনো দ্বিতীয় সমাধান নেই। হোসেন সাহেব হৃষ্টচিত্তে নিচে এলেন। তার মনের মেঘ কেটে গেছে। খেতে বসে রান্নার খুব প্রশংসা করলেন। তার কলেজ জীবনের 2-1টা মজার গল্প বললেন। খাওয়া দাওয়ার পর বাড়িওয়ালার বাসায় রওনা হলেন। খানিকক্ষণ টিভি দেখবেন। মনোয়ারা বিরক্ত হয়ে বললেন, লজ্জা লাগে না পরের বাড়িতে বসে টিভি দেখতে? এর মধ্যে লজ্জার কি আছে? রোজ রোজ অন্যের বাড়িতে গিয়ে বসে থাকার মধ্যে লজ্জার কিছু নাই? না, কিছুই নাই। তাছাড়া ওরা আমাকে পছন্দ করে। বাড়িওয়ালার মেয়েটা আমাকে চাচা জান ডাকে। রশিদ সাহেবও আমাকে খুব খাতির করে। বাজে বকবক করবে না। দুনিয়া শুদ্ধ লোক তোমাকে খাতির করে। যা মনে আসে বলেই খালাস। আজ কোথাও যেতে পারবে না, বসে থাকো এখানে। বসে থেকে করবোটা কি? যা ইচ্ছা করো। হোসেন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন।
তবে তাকে খুব একটা বিচলিত মনে হলো না। মনোয়ারা কথা বলা শুরু করেছেন, এটা একটা সুলক্ষণ। তিনি তার হোমিওপ্যাথি বই নিয়ে বসলেন, গভীর মনোযোগের সঙ্গে পড়তে শুরু করলেন। এক ফাঁকে নীলুর কাছ থেকে সিগারেট নিয়ে বারান্দায় দাঁড়িয়ে টেনে এলেন। তাকে দেখে মনে হলো তিনি একজন সুখী পরিতৃপ্ত মানুষ। তার কোনো দুঃখ কষ্ট নেই। এই পৃথিবীতে বাস করতে পেরে তিনি আনন্দিত। শাহানা লক্ষ্য করল বই পড়তে পড়তে হোসেন সাহেব গুনগুন করে গান গাইছেন। গানের কথাগুলো বোঝা যাচ্ছে না, তবে না গো না গো এই শব্দগুলি আছে। শাহানার বড় মজা লাগলো। বাবার মনে এত ফুর্তি কেন কে জানে। মাঝে মাঝে তার মধ্যে এরকম ফুর্তির ভাব আসে। শাহানা বলল, তোমাকে এত খুশি লাগছে কেন বাবা? হোসেন সাহেব জবাব না দিয়ে পা নাচাতে লাগলেন। নীলু পেনশনের ব্যাপার কি করে বলবে বুঝতে পারছে না। আজকের দিনটিতে শফিককে কোনো খারাপ খবর দিতে ইচ্ছা করছে না। হঠাৎ করে বেচারা একদিনের মধ্যে 700 টাকা জোগাড় করবে কিভাবে? শফিক ঘুমোবার আয়োজন করছে। শেষ সিগারেটটি ধরিয়েছে। এখন সে খানিকক্ষণ পায়চারি করবে। নীলু হালকা গলায় বলল, আজ আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, বন্যা নাম। শফিক কিছু বলল না। নীলু বলল, তোমাকে তো তার কথা বলেছিলাম, এক পুলিশ ইন্সপেক্টরের মেয়ে, খুব ছটফট করত, সারাক্ষণ কথা বলতো। ক্লাসে ওর নাম ছিল ফরফরানি। প্রায় 9 বছর পর ওর সঙ্গে দেখা, অবিকল আগের মতোই আছে। তাই নাকি? হ্যাঁ, সারাক্ষণ বকবক করেছে। ও আবার চাকরিও করে, 4000 টাকার মতো পায়। শফিক কিছু বলল না। মশারি তুলে ভেতরে ঢুকে পড়ল। সহজ স্বরে বলল, বাতি নিভিয়ে দাও নীলু। তোমার ঘুমোতে দেরি আছে নাকি? না, আমিও শোব। নীলু বাতি নিভিয়ে শফিকের গা ঘেঁষে ঘুমোতে গেল। শফিক হেসে বলল, কি ব্যাপার, আজ আমার সঙ্গে কেন? কেন, তোমার সঙ্গে আমি ঘুমাই না? তুমি তো টুনিকে রেখে দাও মাঝখানে। শফিক হাত বাড়িয়ে নীলুকে আকর্ষণ করল। পুরুষদের এই আকর্ষণের অর্থ পৃথিবীর সব নারীদেরই জানা। নীলু জড়িয়ে ধরল শফিককে। চারদিক অন্যরকম হতে শুরু করল। এ ভালোবাসাও নীলুর ভালোই লাগে। এই সময়টাতেই শফিক তরল ভঙ্গিতে কিছু কথাবার্তা বলে। প্রশ্ন জিজ্ঞেস করলে জবাব দেয়, হাসির কথা বললে হাসে। আমার এই বন্ধু কি বলছিল জানো? কি বলছিল? আমাকে বলছিল একটা চাকরি টাকরি জোগাড় করতে, চেষ্টা করলেই নাকি পাওয়া যায়। তুমি কি বললে? নীলু কিছুক্ষণ চুপ থেকে বলল, চাকরি একটা পেলে মন্দ হয় না, কি বলো? ভালোই হয়, সংসারের টানাটানি দূর হয়। চেষ্টা করে দেখবো নাকি? তুমি কি চাকরি করতে পারবে? পারবো না কেন? চাকরি করার মেয়েরা অন্যরকম হয়, তুমি সেই টাইপ না, তুমি গৃহী টাইপ মেয়ে। আমি ঠিকই পারবো, গৃহী টাইপ হই আর যাই হই। আচ্ছা, দেখা যাবে। শফিক একসময় ঘুমিয়ে পড়ল। নীলু জেগে রইল অনেক রাত পর্যন্ত। নানা রকম স্বপ্ন দেখতে লাগল। মন্দ হয় না একটা চাকরি পেলে, সংসারের কষ্ট দূর হয়, মাসে মাসে মাকে কিছু টাকা পাঠানো যায়, একটা টেলিভিশন কেনা যায়, টিভি দেখার জন্যে বাবাকে তাহলে আর রোজ রোজ অন্যের বাড়িতে যেতে হয় না। রফিকের হঠাৎ আসা আবদার মেটানো যায়, শাহানাকে গলার একটা চেইন বানিয়ে দেয়া যায়। এত বড় মেয়ে, অথচ কানে দুটি ছোট্ট ফুল ছাড়া কোনো সোনার গয়না নেই। গয়না দূরের কথা, একটা ভালো শাড়ি পর্যন্ত নেই। গত ঈদে সে লাজুক ভঙ্গিতে বলেছিল, ভাবি আমাকে একটা কমলা রঙের রাজশাহী সিল্কের শাড়ি কিনে দেবে? নীলু বলেছে, হ্যাঁ দেব, নিশ্চয়ই দেব।
আমাদের ক্লাসের অরুণার এরকম একটা শাড়ি আছে, অবিকল সেরকম একটা শাড়ি চাই। ঠিক আছে, তোমাকে আমি প্রিন্টটা দেখিয়ে দেব। শাহানা প্রিন্ট দেখিয়েও দিল, কিন্তু সেই শাড়ি কেনা হলো না। হলো না বলা ঠিক না, বলা উচিত কিনে দেয়া গেল না। শাহানা কিছুই বলল না, শুধু নীলু লজ্জা এবং দুঃখে বাথরুমের দরজা বন্ধ করে ঈদের ভোরবেলায় দীর্ঘ সময় কেঁদেছিল। কত রকমের দুঃখই না আছে মানুষের। একদিন শাহানার হয়তো খুব বড় লোকের ঘরে বিয়ে হবে, ভাইয়ের বাড়ির ছোটখাটো দুঃখ কষ্ট মনেই থাকবে না। কিন্তু নীলুর মনে তো এই দুঃখ থাকবেই, প্রতিটি ঈদের দিনের ভোরবেলায় মনে পড়বে। নীলু সাবধানে বিছানা ছেড়ে উঠল। 1টা বেজেছে, বাবুর জেগে ওঠার সময় হয়েছে। এক্ষুনি দুধ খাওয়ার জন্যে কাঁদতে শুরু করবে। দুধ বানিয়ে রাখাই ভালো। বসার ঘরে শাহানা পড়ছে, খুব খাটাখাটনি করছে, নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। নীলু দরজা খুলে বেরোতে শাহানা বলল, তুমি এখনো জেগে আছো? পড়াশোনায় দারুণ উৎসাহ দেখি। তুমি কি চাও, আমি ফেল করি? না, তা চাই না, কিন্তু পড়তে পড়তে মাথা খারাপ করে ফেলো তাও চাই না। শাহানা বই বন্ধ করে উঠে এলো। ভাবি, একটা কথা বলবো? বলো। বাবা তোমাকে ছাদে নিয়ে কি বলল? তেমন কিছু না। না ভাবি, বলো, তোমার পায়ে পড়ি। নীলু অল্প হেসে বলল, তোমার বিয়ের ব্যাপারে কথা বললাম। সবসময় ঠাট্টা ভালো লাগে না ভাবি। ঠাট্টা কোথায়, সত্যি কথা বললাম। না ভাবি, বলো কি ব্যাপার? বললাম তো, একটা বিয়ের প্রস্তাব এসেছে, তাই নিয়ে কথা হচ্ছিল। ছেলে বিলেতে ডাক্তারি পড়ে, দেখতে খুব সুন্দর। ছবি আছে আমার কাছে, তুমি চাইলে ছবি দেখাতে পারি। কসম বলো। কসম। 3 কসম। 3 কসম আবার কি? শাহানার দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। তার মুখ কাঁদো কাঁদো হয়ে গেল। নীলু হাসতে হাসতে বলল, ঠাট্টা করছিলাম, মনে হয় তোমার আশা ভঙ্গ হয়েছে। শাহানা ছুটে এসে নীলুর চুল টেনে দিল। কেন তুমি এমন আজে বাজে ঠাট্টা করো? আমি প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম, দেখো এখনো আমার গা কাঁপছে। নীলু শাহানাকে জড়িয়ে ধরল। বুধবারটা রফিকের জন্যে খুব লাকি। বুধবারে সে নিশ্চিন্ত হয়ে ঘর থেকে বেরোতে পারে। এদিন কোনো অঘটন ঘটবে না। কারো সঙ্গে দেখা করতে গেলে দেখা হবে। বাসে উঠলে জানালার পাশে বসার সিট পাওয়া যাবে। বাসের কন্ডাক্টর ভাঙতি হিসেবে তাকে দেবে চকচকে নতুন নোট। আজ বুধবার, কিন্তু তবু অঘটন ঘটল। ফার্ম গেটে বাস থেকে নামার সময় নতুন পাঞ্জাবিটা ফস করে পেটের কাছে ছিঁড়ে গেল। অনেকখানি ছিঁড়ল। রফিকের সঙ্গে শুকনো ভদ্রলোক বললেন, কন্ডাক্টরকে একটা চড় দেন ভাই, তাড়াতাড়ি করেন, বাস ছেড়ে দেবে। রফিক অবাক হয়ে বলল, তাকে চড় দেব কেন? সে তো ছেড়ে নাই। সে না ছেড়ুক, তার বাস তো ছেড়েছে। অকাট্য যুক্তি, কিন্তু বাস ছেড়ে দিয়েছে। রফিক বিমর্ষ মুখে স্টেডিয়ামের দিকে এগুতে লাগলো। তার প্ল্যান প্রোগ্রাম বদলাতে হবে। ছেঁড়া পাঞ্জাবি নিয়ে ঘুরে বেড়ানো যায় না। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে একটা বই কিনে পেটের কাছে ধরে রাখা। অত্যন্ত বিরক্তিকর ব্যাপার। রফিক নিউজ স্ট্যান্ড থেকে 1 কপি বিচিত্রা কিনে উঠে দাঁড়ানো মাত্র মেয়েলি গলা শোনা গেল, রফিক সাহেব। সে তাকিয়ে দেখে শারমিন, হালকা গোলাপি রঙের শাড়ি গায়ে, লাল টুকটুকে একটা শাল, হাতে পাটের ব্যাগ। শারমিন বলল, এভাবে তাকাচ্ছেন যেন আমাকে চিনতে পারছেন না। চিনতে পারছি।
আমি তখন থেকে লক্ষ্য করছি। তাই নাকি? হ্যাঁ, দেখলাম পেটে হাত দিয়ে আপনি খুব চিন্তিত মুখে হাঁটছেন। কি হয়েছে আপনার? রফিক কিছু বলল না। আপনার শরীর খারাপ করেছে কিনা এটা জিজ্ঞেস করবার জন্য দাঁড়িয়ে আছি। শরীর ঠিকই আছে। বাস থেকে নামার সময় পাঞ্জাবি ছিঁড়ে গেছে, ছেঁড়াটা হাত দিয়ে ঢেকে হাঁটছি। শারমিন হেসে ফেলল। রফিক বিরক্ত মুখে বলল, আপনি হাসছেন? সরি, আর হাসবো না। এখানে কি করছেন? বই কিনতে এসেছি। বিদেশে কিছু বই পাঠাতে হবে, একজন চেয়েছে। কি বই? গল্প উপন্যাস? না, সে গল্প উপন্যাস পড়ে না, সিরিয়াস ধরনের বই পড়ে। একটা ডিকশনারি কিনে পাঠিয়ে দিন। শারমিন খিলখিল করে হেসে ফেলল। রফিকের মনে হলো বুধবার দিনটি আসলে তার জন্যে ভালোই। রফিক সাহেব, আপনার কাজ না থাকলে আসুন আমার সঙ্গে, বই পছন্দ করে দেবেন। আছে কোনো কাজ? না, কাজ নাই কোনো, আর থাকলেই বাকি। তারা হাঁটতে শুরু করল। শারমিনের হাঁটার ভঙ্গি স্বাভাবিক, কোনো রকম সংকোচ নেই, জড়তা নেই, যেন তারা দীর্ঘদিনের বন্ধু। শারমিন হালকা গলায় বলল, ওই দিন আপনি খুব রাগ করেছিলেন, তাই না? হ্যাঁ। খুব বেশি রাগ করেছিলেন? হ্যাঁ। এখনো রাগ আছে? আছে। কি করলে আপনার রাগ কমবে? আপনি যদি আজ সারাদিন আমার সঙ্গে থাকেন, তাহলে রাগ কমবে। শারমিন চমকে তাকালো, অনেকক্ষণ কোনো কথা বলল না। রফিক বলল, এখন বোধহয় আপনি রাগ করেছেন, তাই না? না, আমি রাগ করিনি। তাহলে কি আজ সারাদিন থাকবেন আমার সঙ্গে? বাজার শেষ করে আমরা চিড়িয়াখানায় যেতে পারি। শারমিন হেসে ফেলল। রফিক বলল, হাসছেন কেন? চিড়িয়াখানায় যাবার কথা শুনে হাসছি। তাহলে অন্য কোথাও, মিউজিয়ামে কিংবা সোনারগাঁয়ে যেতে পারি, প্রাচীন বাংলার রাজধানী। আজ আপনার এত ঘোরাঘুরির শখ হয়েছে কেন? কারণ আজ আমার জন্মদিন। বলেই রফিকের একটু খারাপ লাগলো। একটা মিথ্যা কথা বলা হলো। কিছু কিছু মানুষের সঙ্গে মিথ্যা কথা বলতে ইচ্ছা করে না, কপটতা করতে ইচ্ছা করে না। রফিক সিগারেট ধরিয়ে টানতে লাগলো। জন্মদিন প্রসঙ্গে এই মিথ্যা বলে তার খুব খারাপ লাগছে। আপনার জন্মদিন আজ? বাহ, বেশ মজা তো। খুব ভালো দিনে দেখা হলো আপনার সঙ্গে। আসুন, আপনাকে একটা গিফট কিনে দেব। আপনি কিন্তু না বলতে পারবেন না। রফিক কিছু বলল না। আপনাকে খুব সুন্দর একটা পাঞ্জাবি কিনে দেব। ছেঁড়া পাঞ্জাবি পরা কেউ আমার পাশে পাশে হাঁটলে আমার ভালো লাগে না। শারমিন আবার হেসে উঠল, কিশোরীদের মতো হাসি, রিন রিন করে কানে বাজে, হঠাৎ করে মন খারাপ করে দেয়। রফিক মৃদু স্বরে বলল, শারমিন, আমার জন্মদিনের কথাটা মিথ্যা। আজ আমার জন্মদিন নয়। জন্মদিন নয়? তাহলে জন্মদিনের কথাটা বললেন কেন? আমার ধারণা ছিল এটা বললে আপনি আমার সঙ্গে থাকবেন। আমার থাকাটা এত জরুরি কেন? রফিক কোনো জবাব দিল না। কিছু কিছু প্রশ্ন আছে যার জবাব সরাসরি দেয়া যায় না। শারমিন দ্বিতীয়বার বলল, বলুন, কেন আপনি চান আমি আজ সারাদিন আপনার সঙ্গে থাকি? জানি না কেন চাই। শারমিন হালকা গলায় বলল, আমরা সারা জীবনে অনেক কিছুই চাই, কিন্তু সব কিছু পাই না। আমি সবসময় স্বপ্নে দেখি আমার অনেকগুলি ভাই বোন সবাই হইচই ছোটাছুটি করছে, ঝগড়া করছে, কিন্তু থাকি একা একা। আমার কি মনে হয় জানেন, কেউ যদি তীব্রভাবে কোনো জিনিস চায় সে সেটা পায় না,
কোনো কিছুর জন্যে প্রবল আকাঙ্ক্ষা থাকা ঠিক না, বুঝতে পারছেন? পারছি। চলুন পাঞ্জাবি কিনি, জন্মদিন উপলক্ষেই দিলাম, অ্যাডভান্স গিফট। না, কোনো দরকার নেই। আচ্ছা আজ আমি যাই। চলে যাবেন? হ্যাঁ। শারমিন বলল, রফিক সাহেব, আপনাকে একটা কথা বলা দরকার। আসুন কোথাও বসে কথাটা বলি। এখানে কোনো ভালো রেস্টুরেন্ট আছে? না, এদিকে তেমন কিছু নেই। চলুন কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বসি। চাইনিজ রেস্টুরেন্টগুলি এই সময় ফাঁকা থাকে। আসবেন? চলুন যাই। রফিক শারমিনের সহজ স্বাভাবিক আচার আচরণের প্রশংসা করল। এই মেয়েটি জানে সে কি বলছে, কি করছে। এটা খুব বড় কথা। বেশিরভাগ মানুষই জানে না সে কি করছে, কি বলছে। শারমিন বলল, চায়ের সঙ্গে আর কিছু খাবেন? এরা খুব ভালো সমোসা জাতীয় একটা খাবার তৈরি করে, চায়ের সঙ্গে ভালো লাগবে। দিতে বলি? বলুন। শারমিন খাবারের কথা বলল। অস্বস্তির সঙ্গে এদিক ওদিক খানিকক্ষণ তাকালো, যেন কি বলবে তা একটু গুছিয়ে নিচ্ছে। রফিক বলল, বলুন কি বলবেন? আপনি এত গম্ভীর হয়ে থাকলে বলি কি করে? সহজ হয়ে বসুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভাইভা দিতে এসেছেন। শারমিন চায়ে চুমুক দিয়ে বলল, সাব্বির আহমেদ নামে একজন ভদ্রলোক আছেন, পিএইচডি করছেন আমেরিকায়। অত্যন্ত ভালো ছাত্র এবং আমার বাবা তাকে খুব পছন্দ করেন। আমি নিজেও করি। পছন্দ করার মতোই মানুষ। তার মাকে আমি চাচি ডাকি। যখন আমার কোনো কারণে খুব মন খারাপ লাগে তখন ওনার কাছে যাই মন ভালো করবার জন্যে। বুঝতেই পারছেন ইনি কেমন মহিলা, পারছেন না? পারছি। ওই সাব্বির আহমেদ ছেলেটির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। যখন আমি কলেজে পড়ি তখন থেকে। সে জুলাই মাসে দেশে ফিরবে, তখন আমাদের বিয়ে হবে। রফিক কিছু বলল না। শারমিন মৃদু স্বরে বলল, আমি সুখী হতে চাই এবং আমি জানি এই বিয়ে আমার জন্য সুখ নিয়ে আসবে। আমার ইনটুইশন তাই বলে। রফিক সিগারেট ধরালো। শারমিন বলল, আমি আসলে একজন দুঃখী মেয়ে। আমি সুখ চাই, সুখী হতে চাই। সবাই চায়। হ্যাঁ, সবাই চায়, তবে আমি বোধহয় একটু বেশি চাই। সে মুখ নিচু করে হাসল। রফিক বলল, কঠিন কঠিন বইগুলি ওই ভদ্রলোকের জন্য কিনবেন? হ্যাঁ, আপনার কথা মতো একটা ডিকশনারিও কিনে দেব। ওর খুব মেজাজ খারাপ হবে। রফিক হেসে ফেলল। শারমিন বলল, বই পছন্দ করবার জন্যে আপনি আসবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, আসব। কেনাকাটার পর আপনার কথা মতো আমরা ঘুরে বেড়াবো, সারা দিন ঘুরব। তার দরকার নেই। দরকার আছে। আজ আমার খুব ঘুরতে ইচ্ছা হচ্ছে। এবং আরেকটা কথা রফিক সাহেব। বলুন। এখন থেকে আমরা তুমি করে বলবো। আপনি আপনি শুনতে খারাপ লাগছে। ঠিক আছে। প্রথম প্রথম বলতে হয়তো একটু অস্বস্তি লাগবে, পরে আর লাগবে না। সত্যি সত্যি তারা সারাদিন ঘুরে বেড়ালো। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন দেখার পর শারমিনের ইচ্ছা হলো প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ দেখবে। রফিক বলল, ফিরতে দেরি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। হোক সন্ধ্যা, আমার দেখতে ইচ্ছা হচ্ছে। সঙ্গে গাড়ি আছে, অসুবিধা কি? উৎসাহে ও আনন্দে শারমিন ঝলমল করছে। এই আনন্দের উৎসটি কোথায় কে জানে। সারা পথ হাত নেড়ে সে অনেক গল্প করতে লাগলো, তুচ্ছ সব কথা। এতেই এক্কেবারে সে হাসতে হাসতে ভেঙে গড়িয়ে পড়ছে। রফিক মোটামুটি চুপচাপই আছে। তাকে দেখে মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে।
পরিষ্কারভাবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সোনারগাঁ যাওয়ার পথে শারমিনের চায়ের পিপাসা পেয়ে গেল। পথের পাশে গাড়ি থামিয়ে তারা চা খেল। শারমিন বলল, কেমন গ্রাম গ্রাম চারদিক, তাই না? এটা তো গ্রামই, গ্রাম গ্রাম তো লাগবেই। তুমি কখনো গ্রামে গিয়েছো রফিক? যাব না কেন, অনেকবার গিয়েছি। আমি কখনো গ্রাম দেখিনি, একবার তোমার সঙ্গে গিয়ে দেখে আসব। বেশ তো। গ্রামের জোছনা নাকি খুব সুন্দর হয়? হয় বোধ হয়, আমার এমন কাব্যভাব নেই, মন দিয়ে কখনো দেখিনি। তেমন কোনো হাসির কথা নয়, কিন্তু খিলখিল করে হেসে উঠল শারমিন, যেন খুব মজার কথা। রফিক বলল, তোমার সাব্বির সাহেব কি তোমাকে আমার সঙ্গে গ্রামে যেতে দেবেন? দেবে না কেন, নিশ্চয়ই দেবে। দেখা যাবে। ওর মধ্যে কোনো প্রেজুডিস নেই। না থাকলেই ভালো। আর সে ভাবুক ধরনের, রাত দিন বই নিয়ে থাকে। তাই নাকি? হ্যাঁ, মাঝে মাঝে হঠাৎ রোম্যান্টিক হতে চেষ্টা করে, সেটা আরো হাস্যকর লাগে। দু একটি উদাহরণ দাও শুনি। না থাক, আমার লজ্জা করবে। আহ, লজ্জার কি আছে এর মধ্যে? শারমিন গম্ভীর হয়ে বলল, যেমন গত মাসে হঠাৎ চিঠি লিখল। শারমিন, তুমি অবশ্যই তোমার মাথার একগাছি চুল খামে ভরে পাঠাবে। বলেই শারমিন লজ্জা পেল। সন্ধ্যার আলোয় তার লজ্জারাঙা মুখ দেখতে বড় ভালো লাগলো রফিকের। তার জীবনে এই দিনটি বিশেষ দিন হয়ে থাকবে, একটি গোপন সঞ্চয়। রফিক একটি দীর্ঘ নিঃশ্বাস গোপন করল। তার মনে হলো সুখ এবং দুঃখ একসঙ্গে মিশে থাকে। এমন ঘটনার সংখ্যা পৃথিবীতে খুব বেশি।